হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন, সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের একটি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে একটি। এই মোট 4টি আসন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। কিন্তু ঘোষণা দেওয়ার পরেই দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের 3টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়াতেই পারেন। খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জে আর বাগেরহাটে তো 70% হিন্দু আছে, ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এজন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়ায়নি। যাও, ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ খবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নাই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা। মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরাটা যায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব ভোট লস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকম বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশ পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারে এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন প্রতি রাত চলছে মিটিং আর মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25শে মার্চ 1996 সপ্তম পার্লামেন্ট 24 ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশন সংবিধানের যে কোনো সংশোধনী আনা হয়েছে। তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপি বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নাই। এই সংবাদ শোনার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এই জন্যই খালেদা জিয়া দিন রাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া 24 ঘন্টায়ও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকে এই কুকীর্তি করেছে। আমি তো আগে বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিম তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমিই বুঝবো। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন।
সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগলো। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 1896 বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান বিপিএসএসপি বা বিডিআরের উপপরিচালক ব্রিগেডিয়ার মিরন হাবিবুর রহমানকে অকালীন অবসর দান করেন। এই অবসর নেওয়া কর্মকর্তা সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের আত্মীয়। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশ মতে মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 1996 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার দিকে ঢাকার বাইরে সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান অ্যারো বেঙ্গল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ এবং সমর্থনে ঢাকার বাহিরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএফ চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও পারিবারিক সদস্য ব্যবসায়িক পার্টনার ডাক্তার ইকবালের অ্যারো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট পাহাড়ের উপরে যে সার্কিট হাউসে বসে সাগরের পানি তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 1991 সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলের নেত্রী হিসেবে 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরতো, মাথা ব্যথা করতো, টেনশনে ঘুম হতো না, বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস.এ. মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। ডাক্তার এস.এ. মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালেক এই সকল ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা যেত পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে ওইসব ঔষধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালেকের হোমিওপ্যাথিক ওষুধের সাথে চলতো তুলসী পাতার রস, যষ্টি মধু, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস.এ. মালেক 1 বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী 2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশি কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল, আপা এটা খেয়ে মানুষ নেশা করে। মালেক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস.এ. মালেক বললেন, রাখো তোমার কথাবার্তা, নেত্রী এই ওষুধ আমাদের দেশে ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি, এটা খুবই কার্যকর এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান্ড বা নিষিদ্ধ করেছে। নেত্রী আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন। এটা 1992 সালের প্রথম দিকের কথা।
এরপর থেকে 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভা মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরনো সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডক্টর এস এ মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতি গুরুতর অবনতির ঘটনা সংবাদ এলো। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের পক্ষে, এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকরা আরিচাঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলদিয়া ঘাটের এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ারি করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকেরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে? অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে, জেনারেল নাসিম না রাষ্ট্রপতি রহমান বিশ্বাস? এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বললেন টেকনাফে, কেউ বললেন বান্দরবানে, কেউ বললেন চিটাগংয়ে। আওয়ামী লীগের বান্দরবনের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবনে নিয়ে যেতে থাকলে চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী মান্নান, বিমান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তুলেন। চিটাগং সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চিত। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই তিনি নিশ্চুপ নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী, আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতামতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কী জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এই জন্য মিছিল করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12ই জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন কোথায় লোকজন পাবো? মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, যে কোনো কিছুর বিনিময়ে মিছিল করতে হবে, নইলে 12ই জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান। জেনারেল নাসিম যদি নাও টিকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে।
আপনারা মিছিল বের করেন। মিছিলে স্লোগান দেবেন জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত জাত। এ পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে গিয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ শুনে বললেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে। আমরা তো আর কিছুই বুঝিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় গিয়ে বলো বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মিছিল বের করতে এবং মিছিলে স্লোগান দিবে জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত জাত। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, এই এই, তারপর চুপ, আর কিছু বললেন না। হঠাৎ তিনি বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতার নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহাদুদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব, আর চেয়ে দেখো কি হয়। বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডি খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত। সকালবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ভাব দেখিয়েছে। পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকেই আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না।